নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। জানি না শক্তি চট্টোপাধ্যায় বেঁচে থাকলে বর্তমান ঘটনা প্রবাহ দেখে উনি যেতে পারি কিন্তু কেন যাব এই কবিতাটা নিজেই একবার আবৃত্তি করতেন কিনা। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। শক্তি চট্টোপাধ্যায় কি এটা বলতেন? আমি কেন বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন কিনা এবং নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কিনা এই নিয়েই টালবাহনার পর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা করেছেন এবং জানিয়ে গেলেন যে উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন। এবার চলুন আমরা দেখি এই যে নীতি আয়োগের বৈঠকে যাওয়া সিদ্ধান্ত, এর ফলে জাতীয় এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আগামী দিনে এইটাকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। প্রথমত, নীতি আয়োগের বৈঠক আমরা জানি ইতিমধ্যে 7 জন মুখ্যমন্ত্রী বলেছেন তারা যাবেন না। কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা ছাড়াও আপ এবং সিপিএম এর মুখ্যমন্ত্রীও যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু এখানেও একটা কাহানি মে এক টুইস্ট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে যাওয়ার আগে সাংবাদিকদের জানিয়েছেন এয়ারপোর্টে, সেটা হচ্ছে ওনার আগে থেকে এটা ঠিক করা আছে এবং ওখানে গিয়ে উনি প্রতিবাদ করবেন যদি বলতে না দেওয়া হয়, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। উনি ভয়েসটা রেজ করবেন। উনি অনেক আগেই নীতি আয়োগের বৈঠকে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন, তারপরেও সেখানে বাজেট যেটা হয়েছে বাংলা বঞ্চিতই থেকে গেছে। উনি ওনার ভয়েসটা তুলবেন। এবার আলটিমেট যদি না উনি ওনার কথা তুলে ধরতে না পারেন, উনি বয়কট করবেন। এবং নীতি আয়োগের বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন শনিবারের বৈঠকে। এবার আমি কি বললাম, কাহানি মে টুইস্ট কে? সেটা হচ্ছে হেমন্ত সোরেন। এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে হেমন্ত সোরেন মিটিংয়ে থাকবেন না, নীতি আয়োগের বৈঠকে হেমন্ত সোরেন থাকছেন না। এটা কিন্তু কংগ্রেস পরিষ্কারভাবে বলে জানিয়েছে। আবার মুখ্যমন্ত্রী কিন্তু আজকে যাওয়ার আগে জানালেন হেমন্ত সোরেন যাচ্ছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত সোরেনও থাকেন, তাহলে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি কিছুটা হলেও কাটে। কারণ যেহেতু বেশিরভাগ জোট শরিকদের বেশিরভাগ মুখ্যমন্ত্রী সেটা যাচ্ছেন না। কংগ্রেস যাচ্ছে না, আপ যাচ্ছে না, সিপিএম যাচ্ছে না। আপের মান যাবে না, আর অরবিন্দ কেজরিওয়াল তো জেলেই আছে। সিপিএমও সেটা বলে দিয়েছে উনি যাচ্ছেন না, বিজয়ন যাবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একা যান, সেখানে গেলে আবার সেই যেটা উঠে আসবে সেটিংয়ের তত্ত্ব অলরেডি যেটা পশ্চিমবঙ্গ সিপিএম তুলতে শুরু করেছে, যে এবং পশ্চিমবঙ্গ কংগ্রেস যিনি নরেন্দ্র মোদীকে খুশি করতে যাচ্ছেন বা বিজেপিকে খুশি করতে যাচ্ছেন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে দিল্লিতে আজ শুক্রবার দাঁড়িয়েও কেসি বেণুগোপাল তারা কিন্তু একই কথা বলে যাচ্ছেন যে তারা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যাবেন না। ফলে ইন্ডিয়া জোটের যে সার্বিক যে ঐক্য, কোট আনকোট আমি যেটা বলতে পারি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে সেটা হয়তো কিছুটা আর কি টাল খাবে, যে সার্বিক যে ঐক্যের ছবি। কারণ সবাই মিলে একটা প্রতিবাদে করা আর বাইরে বেরিয়ে একজন না যাওয়া, সেখানে কিন্তু একটা টাল খাবে। আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলবো যে ইন্ডিয়া জোটের যারা শরিক তাদের কিন্তু প্রত্যেকে যাওয়া উচিত ছিল এবং গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। কারণ যেহেতু সেখানে প্রধানমন্ত্রী নিজে হাজির থাকবেন। যখন ইন্ডিয়া জোটের সদস্যরা সংসদের মধ্যে এই ইস্যুতে সরব হচ্ছেন এবং সংসদের বাইরে সরব হচ্ছেন, অনেক সময় প্রধানমন্ত্রী থাকছেন না সংসদ ভবনে। লোকসভায় যখন প্রশ্ন রেজ করা হচ্ছে বা রাজ্যসভায় যখন প্রশ্ন তোলা হচ্ছে, উনি কিন্তু থাকছেন না। এখানে কিন্তু সুযোগ ছিল যে প্রধানমন্ত্রীর সামনে প্রত্যেকে মিলে তাদের পাওনা গন্ডা এবং কিভাবে এটা যেটা বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাজেট, এটা ইন্ডিয়া বাজেট নয়, সেই ইস্যুগুলো তুলে ধরার কিন্তু ওনাদের সুযোগ ছিল। সেই সুযোগটা কিন্তু ওনারা হারালেন। যে রাজনীতিটা ওনারা বাইরে করছেন, সংসদে করছেন, সংসদের বাইরে করছেন, একইভাবে সেটা নীতি আয়োগের বৈঠকে যদি ওনারা থাকতেন এবং তারপরে যদি সবাই মিলে একযোগে বৈঠক থেকে বেরিয়ে আসতেন,
যে এবারের বাজেটে আর কি ভারতীয় বাজেট নয়, এই ইস্যুটাকে সামনে রেখে আমার মনে হয় প্রতিবাদ তাতে আরো বেশি জোরালো হতো। তো ঠিক আছে, সেটা তাদের চিন্তাভাবনা, তারা করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এবার এই মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বললাম, যদি একা যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা হচ্ছে হেমন্ত সোরেনকে নিয়ে যাওয়ার। এখন দেখা হেমন্ত সোরেন কোন দিকে ঝোঁকেন, কংগ্রেসের দিকে না তৃণমূলের দিকে। কিন্তু যেহেতু ওনাদের কংগ্রেসের সঙ্গেই উনি ঝাড়খণ্ডে আছেন, ফলে কোন দিকে ওনার পাল্লা যায় হেমন্ত সোরেন, ফলে আপাতত চুম্বকে হেমন্ত সোরেন যায় না না যায়। এবার আসুন, এই যে আমি যেটা লাস্ট লাইনে বললাম, যেটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি ভয়েস রেস করতে না দেয় তাহলে আমি বেরিয়ে আসব। চলুন আজকে একটা আপনাদের এই প্রসঙ্গে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় একটা ঘটনার উল্লেখ করি। যেহেতু সেই ঘটনার সময় যে বৈঠক থেকে তিনি বেরিয়ে এসেছিলেন আমি সাংবাদিক হিসেবে হাজির ছিলাম। এবার অনেকটা আমার সেরকম পরিস্থিতির কথাই মনে হচ্ছে যে যেতে পারি কিন্তু কেন যাব, সেখানেও কিন্তু একই পরিস্থিতি হয়েছিল। চলুন আপনি আমার সেই ঘটনাটা আজকে উল্লেখ করি। সেটা ছিল হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের সময় উত্তাল পশ্চিমবঙ্গ, এবং বুদ্ধদেব ভট্টাচার্য বৈঠক ডাকার পরও বারবার করে সেই বৈঠক ব্যর্থ হচ্ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব এদের সঙ্গে মিটিং হওয়ার পরও সেই মিটিং থেকে কোনো ফলপ্রসূ রেজাল্ট বেরোলো না আর কি। পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছিল শাসক এবং তৎকালীন তৃণমূল বিরোধী। এবার সেই সময় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ একটা বৈঠক ডেকেছিলেন মহাজাতি সদনে। সেখানে অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লকের পৌরোহিত্যে কিন্তু সব রাজনৈতিক দলকে ডেকেছিলেন। সেখানে সিপিএম এর তরফে আমার যতদূর স্মরণে আছে হাজির ছিলেন হচ্ছে সুভাষ চক্রবর্তী, এবং আরেকজন কোনো নেতা হয়তো ছিলেন, আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না। সুভাষ চক্রবর্তী, এটা 2007 সালের আগের ঘটনা। সুভাষ চক্রবর্তী ছিলেন, এবং তৃণমূলের পক্ষে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। কেন আমি বলছি এই ঘটনাটা, সে বৈঠক কিছুক্ষণ শুরু হয়েছে। বৈঠক কিছুক্ষণ শুরু হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তো ঢুকলেন। তো হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলতে শুরু করলেন যে উনি বাইরে বেরিয়ে আসেন বৈঠক শুরু হওয়ার 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে। তো বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে বললেন যে তাদের সঙ্গে সুভাষ চক্রবর্তী খারাপ ব্যবহার করেছে, তো আমরা এই বৈঠক ছেড়ে চলে গেলাম। যে সুভাষ চক্রবর্তী বেরিয়ে এসে বলে আমি তো কিছুই বলিনি, আমি খারাপ ব্যবহারটা করলাম কোথায়? মজার ঘটনা। তারপরে পার্থ চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হয় বা ভেতর থেকে যেটা শোনা গেল, সে পার্থ চট্টোপাধ্যায় তো বসেছিলেন, হঠাৎ দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় উঠে রওনা দিয়ে দিয়েছেন। তো পার্থদা বুঝতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বুঝেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ত্যাগ করেছেন, অতএব তিনিও সব কাগজপত্র বগল দাবা করে উনি বেরিয়ে যান। আমার সেই 2000 সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা, সেই বৈঠকটার কথা আজকে আরো বেশি মনে পড়লো। বাদ বাকি এটা যেহেতু বলা যায় ঘটনা, সেটুকুনি ঘটনাই আপনাদের বললাম। বাদ বাকি অফ দ্য রেকর্ড যেগুলো আছে সেগুলো অফ দ্য রেকর্ডই রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যাওয়া কেন, সেই বৃত্তান্তগুলো অনেকটাই অফ দ্য রেকর্ড আছে বলে তার মধ্যে আমি আর ঢুকলাম না। তো সেই প্রসঙ্গেই আমার এটা যেটা মনে হচ্ছে, আবার সেদিনের ঘটনার সামনে চলে আসবে না তো, যে সাপও মরল, লাঠিও ভাঙলো না, গেলেন এবং উনি বেরিয়ে এলেন, নিজের ভয়েস টরেস করলেন, কিন্তু অন্তত ভারত জুড়ে একটা বার্তা দেওয়া গেল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একমাত্র নেত্রী আছেন যিনি চোখে চোখে রেখে কথা বলতে পারেন, যিনি সরাসরি বৈঠকে নিজের বক্তব্য পেশ না করতে দেওয়ার প্রতিবাদে বেরিয়ে পড়তে পারেন। কারণ যেহেতু কংগ্রেস এবং অন্যান্য শরিকরা যায়নি, সেখানে ওই যে বললাম কোট আনকোট যে ইন্ডিয়া জোটের ঐক্য, সেটা যদি সারাক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন এবং সারাক্ষণ মিটিংটা অ্যাটেন্ড করেন, সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে এই প্রশ্নটা উঠবে যে সবাই মিলে যেহেতু করেনি, তৃণমূল কেন করলো, এটা কথা হয়তো পরবর্তীকালে মিটিংয়ে আসবে। আর একটা বিষয় আছে, আমরা যেটা বারবার করে দেখেছি যে
তৃণমূল কংগ্রেস থেকে যেটা বলা হচ্ছে যে কংগ্রেসের যে দাদাগিরি তারা সেটা মানবে না, এবং এখানে দাঁড়িয়েও কংগ্রেস যখন এই বয়কটের সিদ্ধান্ত নেয় নীতি আয়োগের, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকম তারা যোগাযোগ করেনি বা আলোচনা করেনি। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে মিটিং হচ্ছিল, মিটিংয়ে যেটা সংসদে কিভাবে ফ্লোর কোঅর্ডিনেশন হবে মিটিংটা তাই নিয়েছিল। সেখানে দাঁড়িয়ে তারা জানতে পারেন যে সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা সেখানে জয়েন করবেন, এবং সেখানে দাঁড়িয়ে শরিক দলের ভগবত সিং মান বা সিপিএম এবং তখন বলা হচ্ছিল হেমন্ত সোরেন, তারাও জয়েন করবেন না। কিন্তু তাদের কিন্তু জানানো হয়নি যে এক মুহূর্তের জন্যও আগে থেকে, তাহলে সেই বুঝে তার ব্যবস্থা নিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক আগে থেকে ঠিক করে রেখেছেন। এই দোদুল্যমানতায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে উনি সেদিন যাননি। উনি কারণ যেটা প্রশাসন সূত্রে খবর ছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা হয়তো বৈঠকের টাইম চাইছিলেন, সেই প্রধানমন্ত্রী তার ব্যস্ত শিডিউলের জন্য সেই সময়টা দিতে পারেননি, তাই উনি বৃহস্পতিবারে মিটিংটা অ্যাভয়েড করেছেন, অ্যাভয়েড করে উনি যাননি। এবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে স্বাভাবিক আর দেখা উনি যেটা সবথেকে বাংলার বঞ্চনা নিয়ে সরব হবেন, এবং নীতি আয়োগের বৈঠকে বাংলার বঞ্চনা নিয়েই উনি সরব হবেন। সেখানে আমরা যেটা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নরেন্দ্র মোদীর যে বিরোধিতা মঞ্চে করছেন, যে বিরোধিতা রাস্তায় করছেন, সেখানে দাঁড়িয়ে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে মুখোমুখি বসে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন। কারণ ইতিমধ্যেই তিনি বিধানসভায় বলেছেন যে 1,70,071 কোটি টাকার বকেয়া আছে, রাজ্য পায় না, সেটা উনি সেই দাবি তুলে ধরবেন। সেটা বলার পর প্রধানমন্ত্রীকে কিছু বলেন, বা ওখানের মিটিংয়ে নির্মলা সীতারামন থাকবেন, তিনি কি কিছু বলেন, বা নীতি আয়োগের যারা সদস্য আছেন তারা কিছু কি বলেন দেখা। কিন্তু এবারে যেটা আরেকটাও খবর আছে, সেটা যদিও পলিটিক্স সংক্রান্ত নয়, কিন্তু পরে হয়তো এটা নিয়েও পলিটিক্স হবে, সেটা হচ্ছে পেট্রোল এবং ডিজেল, সেটা কিন্তু এবার জিএসটির মধ্যে ঢুকে যাবে। দেখার এটা নিয়ে শরিক দলের সদস্যরা কিভাবে রিয়াক্ট করেন, এটা হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা আছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।